যারা শিক্ষকের বৃত্তি গ্রহণ করবেন তাদের সারা জীবন চেষ্টা করা দরকার মনের সমস্ত কথা কি করে মাতৃভাষায় প্রকাশ করা যায়। লিখেছিলেন বাংলার এক মহান শিক্ষক আচার্য সত্যেন্দ্রনাথ বসু। কিন্তু শিক্ষককে যদি নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতির দাদাদের হাতে মার খেতে হয়, আর সেই নেতা যদি কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে আসেন, সেই লজ্জা, সেই যন্ত্রণা কি মাতৃভাষায় প্রকাশ করা যায়? কাকদ্বীপের ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড়, সেই নিয়েই প্রথম প্রশ্ন। স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার, পুলিশের দেয়া জামিনযোগ্য ধারাতে কয়েক ঘন্টাতেই জামিন তৃণমূল নেতার। কাকদ্বীপের এই ঘটনায় কি বার্তা গেল ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কাছে? দ্বিতীয় প্রশ্ন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মারছে তৃণমূল নেতা, সিসিটিভিতে ধরা পড়ল তাণ্ডবের ছবি। তারপরেও অভিযুক্ত নেতার বিরুদ্ধে একটাও জামিন অযোগ্য ধারা দিল না পুলিশ। অভিযুক্ত শাসক নেতা বলেই কি পুলিশের এই দলদাসের মতো আচরণ? তৃতীয় প্রশ্ন। এবার অন্য কাউকে দিয়ে হামলা চালাতে পারে, নেতার জামিনে আশঙ্কা আক্রান্ত প্রধান শিক্ষকের। 13 বছর আগে রায়গঞ্জ থেকে কাকদ্বীপ, কেন বারবার শিক্ষাঙ্গনের নৈরাজ্যেতে নাম জড়াচ্ছে শাসকের? চতুর্থ প্রশ্ন। আরজি করে ডাক্তারের ধর্ষণ ও খুনের পর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ। বাম বিজেপি থেকে এসইউসিআই, একযোগে আন্দোলনে বিরোধীরা। অভয়ার মর্মান্তিক মৃত্যুর পরেও কেন একটুও পাল্টাচ্ছে না নিরাপত্তার ছবিটা? এ প্রশ্ন তো উঠবেই। পঞ্চম। 2008 সালে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত জাহির আব্বাস খান। 3 মাস জেলও খেটেছিল। তারপরও ঠিকাদার সংস্থার মাধ্যমে কি করে সরকারি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার হলো এই জাহির? তবে কি তার মাথায় কোনো প্রভাবশালীর হাত রয়েছে? তবে শুরুতেই দেখাবো স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেও কয়েক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল তৃণমূল নেতার। আশঙ্কা তো অবশ্যই রয়েছে, এই বিষয়টি তো তিনি প্রভাবশালী সদস্য। আশঙ্কাই সত্যি হলো, 24 ঘন্টাও কাটলো না। কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বাড়ু। 5 রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ, ফলে হলো না সওয়াল জবাবটুকুও। মাত্র 15 সেকেন্ডেই শুনানি শেষ। শিক্ষক পিটিয়েও অনায়াসে জামিন পেলেন তৃণমূল নেতা। ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি, সেই ধারাগুলোর মধ্যে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 126 উপধারা 2, 115 উপধারা 2, 117 উপধারা 2, 351 উপধারা 2 এবং 3 উপধারা 5, এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল। এবং যেটা আইনজীবীরা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য। এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। বেলেবল সেকশন ছিল, সেই জন্য আদালত জামিন মঞ্জুর করেছে 1000 টাকার বেল বন্ডে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, যে স্কুলে তিনি প্রতিনিয়ত ছড়িয়ে দিয়েছেন জীবনবোধের পাঠ, অবসরের দ্বারপ্রান্তে এসে সেখানেই হয়েছেন চূড়ান্ত অসম্মানের শিকার। স্কুলের শিক্ষামূলক ভ্রমণ নিয়ে মতান্তরের জেরে মঙ্গলবার স্কুলের মধ্যেই তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। বীরেন্দ্র বিদ্যানিকেতনের এই করিডোর ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে রীতিমতো ধাক্কা মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেওয়া হয়। এই করিডোরে একদিকে রয়েছে বিদ্যাসাগরের ছবি, আরেকদিকে রয়েছে এখানে আমরা দেখছি রাজা রামমোহন রায়ের ছবি। এই সমস্ত মনীষীদের ছবির সামনেই এই কাণ্ড ঘটান ওই পঞ্চায়েত সদস্য, যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই তৃণমূল নেতাই কার্যত হাসতে হাসতে জামিন পেয়ে গেলেন। উনি যদি সভাপতি থাকেন বিদ্যালয়ে, তাহলে আমার অবশ্যই আশঙ্কা রয়েছে এবং পুনরায় আবার একই রকম ব্যবহার হবে। প্রথমে শিক্ষককে মার, পুলিশের জামিনযোগ্য ধারা দেওয়া, তারপরই জামিন, নিন্দার ঝড় সর্বোচ্চ। মানুষ অথবা মাস্টারমশাই অথবা যে কেউ তার আক্রান্ত হবার বিষয়ে পুলিশের কোনো বিরোধিতা নেই। পুলিশ আক্রান্তের পাশে দাঁড়াবে না, আক্রমণকারীর পাশে দাঁড়াবে। তৃণমূলের নেতা, অতএব জামিনযোগ্য, অতএব বেল, এটা ছাবলামো হচ্ছে। তো কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেওয়া হবে
অথবা দেওয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বারবার এই ধরনের ছবি কি লজ্জার নয়? আর কতদিন এই ছবি দেখতে হবে? অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ধর্মতত্ত্বে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে রাজা অপেক্ষাও যাহারা সমাজের শিক্ষক তাহারা ভক্তির পাত্র। আরে শিক্ষক হিসেবে ভক্তি টক্তি বাদ দিন, একজন সাধারণ নাগরিকের প্রাপ্য সম্মানটুকুও নিজের কর্মস্থলে একজন মানুষ পাবেন না? একজন প্রধান শিক্ষককে তার ছাত্রছাত্রীদের সামনে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করছে তৃণমূল নেতা। আর আমাদের রাজ্যের পুলিশ সবকটা জামিনযোগ্য ধারা দেয়াতে অনায়াসে জামিন পেয়ে যাচ্ছে সেই নেতা। আরেকজন প্রধান শিক্ষিকা যিনি নিজে তৃণমূলের শিক্ষা সেলের পদাধিকারী, তাকে তাঁরই স্কুলে এই রাজারহাটে দেখাবো খানিক্ষণের মধ্যে মারধর করে শৌচাগারে আটকে রাখা হয় বলে নিজেই বলছেন প্রধান শিক্ষিকা। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুলদা, কাকদ্বীপে এই ভয়ঙ্কর অপরাধ স্পষ্ট সিসিটিভিতে দেখা যাচ্ছে, তাও জামিনযোগ্য ধারা দিয়ে তৃণমূল নেতাকে কি কার্যত জামিন পেতে সাহায্য করা হলো? কিন্তু আমার প্রশ্ন, সমাজে কি বার্তা গেল? একজন প্রধান শিক্ষককে স্কুলে ছাত্রছাত্রীদের সামনে মারলেও আপনি শাসক দলের নেতা হলে 7 খুন মাফ। কে কি বলছে সেটা বাদ দিয়ে যদি আমরা যে ভিডিওটা দেখি, তাহলে সেখানে কোনো জায়গায় আপনারা দেখবেন না যে সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই শাসক নেতার গায়ে কোনো রকম আঘাত করছেন বা অন্যরকম আপত্তিজনক কিছু করেছেন। কিন্তু শাসক দলের নেতা তাকে মারছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন এবং জোর করে বের করে দিচ্ছেন। অতএব অপরাধটা কার সেটা খুব পরিষ্কার, এবং ঘরের ভিতর কি ঘটনা ঘটেছিল এর থেকে বোঝা যায়, যদিও তার ঘরের সিসিটিভি ফুটেজ জোর করে ডিলিট করানো হয়েছে। পুলিশ যদি সত্যিই মামলাটা তদন্ত করতে চায়, তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশের লোকদেরকে বলছি, অন্য লোকেরাও জানুক, যে এই হার্ড ডিস্ক উদ্ধার করে যদি FSL পরীক্ষা করা যায়, তাহলে ওখানে ভিডিওতে কী ছিল সেটা কিন্তু উদ্ধার করা যায়। পুলিশ উদ্ধার করবে কি না সেটা পরের ঘটনা। এবার আসুন যে আপনারা যে শাসক নেতা যা করেছে সে ব্যাপারে আমাদের মনে কোনো রকম সন্দেহ নাই যে তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন। কিন্তু ওখানে অনেক শিক্ষক ছিলেন, অনেক ছাত্র ছিলেন। এই শিক্ষকরা, ছাত্ররা কেউ এসে, আমি শাসক নেতাকে আঘাত করতে বলছি না, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেননি। কিসের ভয়? ভয়, দাপট। তার মানে যদি কেউ সেই চেষ্টা করেন তাহলে তাদের ওপর আঘাত নেমে আসবে। অতএব শাসক দলের নেতাদের অন্যান্য শিক্ষক বা ছাত্ররা কতটা ভয় করে এটা আমি আপনাদেরকে বলবো একটু খেয়াল রাখার জন্য। আর একটা কথা বলবো একটু অন্যদিকে, এই শাসক নেতাকে যখন থানায় এসে নামানো হয়েছে, তিনি কীরকম রেসে দৌড়ের মতো দৌড়ে গিয়ে সে অফিসারের ঘরে ঢুকে পড়লেন। অর্থাৎ নিরাপদতম জায়গা হচ্ছে এই অফিসারের ঘরটা। মানে এটা কি ইঙ্গিত করে আপনাদের বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। এবার আসুন জামিন। আইনজীবীরা তো আপনারা দেখালেন, বলছেন যে জামিনযোগ্য ধারা হয়েছে, জামিন হয়েছে। এবং আমি বলছি যদি সব ধারা জামিনযোগ্য হয় তাহলে কোর্টে না পাঠিয়ে পুলিশই জামিন দিতে পারত, কারণ জামিনযোগ্য ধারায় এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি জামিন চান তাকে জামিন দিতে হবে। তো পুলিশ এটা দেয়নি কেন? দেয়নি, তারা দেখাতে চাইছে দেখো আমরা জামিন দিইনি, কোর্টে পাঠিয়েছিলাম, কোর্ট থেকে জামিন হয়ে গেছে। এবার সেকশনের কথায় আসুন। সেকশনে আপনারা এখনই দেখালেন 115, 17, একটা ধারা হার্টের আর একটা ধারা গ্রিভাস অ্যাক্টের। আমি খুব পরিষ্কারভাবে বলছি, এই যে গ্রিভাস অ্যাক্টের ধারা দিয়েছে সেটা দেওয়াই যায় না। কেন দেওয়া যায় না? গ্রিভাস অ্যাক্টের সঙ্গে IPCতে ছিল, এখন BNSে আছে। গ্রিভাস অ্যাক্ট লিখতে গেলে এই চোখ, কান,
নাক, হাত, পা, হাড়, যৌনাঙ্গ এরকম কিছু অঙ্গহানি হতে হয়, অথবা এমন আঘাত হতে হয় যাতে অন্তত 15 দিন হসপিটালাইজ হতে হয়। এর কোনোটা হয়নি, অতএব গ্রিভাস অ্যাক্টের ধারা দেওয়া যায় না। তাহলে দেওয়া হয়েছে কেন? দেওয়া হয়েছে যে গ্রিভাস অ্যাক্টের ধারাটাও জামিনযোগ্য, দিলে কোনো অসুবিধা নাই, এ টিকবে না, পুলিশের লোকেরাও জানে। কেন এটা করেছেন আমি বলছি, আপনারা হয়তো জানেন যে আমাদের যে সরকারি সাহায্য পাওয়া স্কুলগুলোতে বেতনটা সরকার থেকে আসে একদম। আর আমি আপনাদের অনুরোধ করব, বিএনএসের যে 2 ধারা আছে তার যে 28 উপধারা আছে সেখানে পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা দেওয়া আছে এবং সেই সংজ্ঞা অনুসারে মাস্টার মশাই পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, পাবলিক সার্ভেন্ট যদি হয় তাহলে এই যে হাটের ধারা দিয়েছে সেই ধারাটা হবে 121, যেটা নন ভেলেবল। যদি অ্যাসাল্ট এবং ক্রিমিনাল ফোর্স দুটোই হয়েছে, যদি সেটা দেখেন তাহলে সে সঠিক ধারাটা হচ্ছে 132, সেটাও নন ভেলেবল। ঠিক। যেহেতু 121 দেয়নি, যেহেতু 132 দেয়নি, সেই জন্যে না দেওয়া গেলেও গ্রিভাস হাটে ধারা দিয়েছে। এটা পুলিশের অন্যায়, যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত আমি বলছি। আমি মারাত্মক কথা বলেছেন। আমি বলছি যে সত্যি তো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে অন ডিউটি তার কাজে বাধা দেয়া, তাকে আঘাত করা তো সম্পূর্ণ একজন পাবলিক সার্ভেন্টকে আঘাত করা, তার যথোপযুক্ত ধারা কেন দেয়া হলো না? আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি ওই প্রধান শিক্ষক এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি তার কাছে যাব, কিন্তু তার আগে একবার কি ধারা দিল, কেন পুলিশ একটাও জামিন অযোগ্য ধারা দিল না, আমি দ্রুত তার একটা প্রতিবেদন নেব, তারপর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো। দেখুন, এভাবে ঠেলেছেন জোরে, এবং আমার তো হাই প্রেশারের আমি পেশেন্ট, মারাই তো যেতে পারতাম, পরেও জামিনযোগ্য। অদৃষ্টের অন্ধ পরিহাস। একজন শিক্ষক লজ্জিত, অপমানিত, ক্ষুব্ধ, হতাশ। পশ্চিমবঙ্গের বুকে এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। কিন্তু আজ থেকে 44 বছর আগে এই রাজ্যই দেখেছিল শিক্ষকের প্রতি সম্মানের এক অনন্য অমলিন ছবি। আজ অব্দি পাকিস্তানের একমাত্র নোবেল জয়ী বিজ্ঞানী আব্দুস সালাম পদার্থবিদ্যায় নোবেল জয়ের পর দেশভাগের আগে লাহোর কলেজে তার অঙ্কের শিক্ষক অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে খুঁজতে এসেছিলেন এই ভারতে, এই কলকাতায়। শয্যাশায়ী স্যারের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়ে নোবেলজয়ী ছাত্র বলেছিলেন, স্যার, আপনি আমার মধ্যে অঙ্কের প্রতি যে ভালোবাসার জন্ম দিয়েছিলেন, আজকের এই নোবেল প্রাইজ তারই ফল। আর সেই বাংলাতেই আজ এভাবেই অসম্মানিত হতে হচ্ছে একজন শিক্ষককে। আর অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধভাবে আটকে রাখা আঘাত, গুরুতর আঘাত, অপরাধমূলকভাবে ভয় দেখানো ও যৌথভাবে অপরাধ সংগঠিত করার মতো যে 5টি ধারা পুলিশ দিয়েছে, তার সবকটি জামিনযোগ্য ধারা, যার ফলে সহজেই জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে। সমস্যা পাবলিক সার্ভেন্ট, এবং তাকে তার ডিউটি থেকে এই যে ডিটার করা, এটা নিঃসন্দেহে একটা নন ভেলেবল কগনাইজেবল অফেন্স। 132 নম্বর ধারাটা আপনারা দেখে নিতে পারেন, যে সেখানে খুব পরিষ্কার বলা আছে যে এটা নন ভেলেবল অফেন্স। তো এই ধারা থাকলে জামিন নাও হতে পারত। 119 কি আছে যে জোর করে কাউকে দিয়ে কোনো বেআইনি কাজ করানোর জন্য যদি কাউকে কোনো আঘাত করা হয়, গুরুতর আঘাত করায়, দেয়নি। অ্যাটেম্প টু মার্ডার যেরকমভাবে মারছে আমরা সবাই দেখেছি সিসিটিভিতে, যে কোনো সময় কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে উনি মারা যেতে পারতেন, এটা অ্যাটেম্প টু মার্ডার, ওই সেকশন দেয়নি। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হারুট পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেখানে তিনি লেখেন, তার বুকে পিঠে ঘুষি মারে প্রাণে মেরে ফেলার মতো অত্যাচার চালায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ছাত্রদের সামনে মারতে মারতে তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে। উনি বয়স্ক লোক, উনি নিয়ারলি ইজ রিচিং 60, সুতরাং যে কোনো সময় উনি হার্টের পেশেন্ট, যেটা আমি শুনলাম, উনি বয়স্ক লোক, নানা রকম এলিমেন্টস ওনার আছে, সুতরাং এটা একটা অ্যাটেম্প টু মার্ডারের সেকশনও দেওয়া যেতে পারত। যদিও এরপরও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। পুলিশের ভূমিকায় হতাশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি ওই অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি,
প্রয়োজনে হয়তো যেতে হবে। ইতিপূর্বে ডায়েরিও করেছি, কিন্তু বিশেষ কোনো অ্যাকশন হয়নি পুলিশের তরফে। তখন পুলিশ এসেছিলেন। শুরু থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা প্রভাবশালী। শিক্ষককে পেটানোর পর গ্রেপ্তারিতেও ঔদ্ধত্যে ভাটা পড়েনি। বুধবার সন্ধে থানাতেও আসেন তিনি পুলিশের বাইকে চেপে, আর বৃহস্পতিবার দুপুরে মিলে গেল জামিন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। মাস্টারমশাই, আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি ভেবেছিলেন যে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে যে আপনাকে মারল, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একাধিক সিসিটিভি ইনপুট সমস্ত ডিলিট করে দেওয়ার পরও যে সেই তৃণমূল নেতা এত সহজে জামিন পেয়ে যাবে? আপনি কতটা নিজে নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে? না, আমি কখনো এটা ভাবিনি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আবার পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অথবা অন্য কারোর দ্বারা অন্য কোনো উপায়েও সংগঠিত হতে পারে, এটাও আমার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইভাবে আপনাকে কে মারলো? যিনি মারলেন শুধু তৃণমূল সদস্য নয়, পঞ্চায়েত সদস্য নয়, একেবারে স্কুলের পরিচালন সমিতির যেটা আছে তার সভাপতি। আমি বলছি এই ভয়ঙ্কর অপরাধ করে শুধু জামিন পেল তাই নয়, পদেও থেকে গেল। আমি বলছি আপনি স্কুল চালাবেন কি করে? এটা আমার কাছে খুব হরিবল। স্কুল এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থতার মধ্যে কাউন্সিলের পরীক্ষা এই সমস্ত নিয়ে এবং বিভিন্ন আমার সংবাদ চ্যানেল এই সমস্ত সকলের সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে এতটাই এর মধ্যে রয়েছে, আমি সময় করে শিক্ষা দপ্তরকে জানাতে পারছি না বিষয়গুলি। আমি অতি অবশ্যই 1-2 দিনের মধ্যে শিক্ষা দপ্তরে এই সমস্ত বিষয়ে জানাবো। ইতিপূর্বে তিনি যে আচরণগুলো করেছেন, কোনো পরিচালন সমিতির সভা, আমাদের প্রধান শিক্ষকের যে অফিস, সেখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি করতে দেননি আমাকে, অন্য কক্ষে হয়েছে এবং সেখানে রীতিমতো একই রকমের ধরনের কিন্তু আচরণ হয়েছে। উদ্ধত ভঙ্গি, তেড়ে আসা, চিৎকার চেঁচামেচি সমস্ত ফুটেজ, সে সমস্ত অডিও ফুটেজও কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিডিও ফুটেজও রয়েছে। ইতিপূর্বে যখন অভিভাবক প্রতিনিধির সংক্রান্ত একটি তাকে আমি নিয়ম দেখাতে চাইছিলাম, তিনি ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দূর থেকে তেড়ে এসেছেন থাপ্পড় মারতে, সেই ভিডিও ফুটেজটা ইতিপূর্বে ছিল। আমি ভেবেছিলাম যে তিনি শুধরে যাবেন এবং বিভিন্ন জনকে জানিয়েছি। বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় জেনেছেন, আমি শুনেছি তিনিও নাকি বুঝিয়েছিলেন, কিন্তু সেই বোঝানো বা তার কর্মী, তার নিযুক্ত যে পঞ্চায়েত সদস্য, তার আচরণের কোনো রকম পরিবর্তন তো ঘটেইনি, ওদিকে কিন্তু উত্তরোত্তর আরও বেড়েছে, যার প্রতিফলন আজকে আমরা দেখছি। আসলে আপনি মাস্টারমশাই তো 34 বছর ধরে শিক্ষকতা করছেন, যার ফলে আপনি কোনো দুষ্টু ছাত্রকে বোঝালে সে যেরকম শুধরে যায়, আপনি কোট আন কোট আপনি বলছেন যে শুধরে যাবেন, কিন্তু নেতা তো ছাত্র নন, এই শুধরানো খুব মুশকিল। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনার এতগুলো কচিকাঁচা ছাত্রছাত্রীদের সামনে এই ভয়ঙ্কর ঘটনা হলো, যাতে আপনার মাথা শুধু হেট হয়ে গেল না, যাদের এখনও সমাজে কিছু শুভবুদ্ধি আছে তাদের সবার মাথা একই সঙ্গে হেট হয়ে গেল। তো এই ঘটনার পর ওই ছাত্রছাত্রীদের সামনে স্কুলে ঢুকতে কোথাও কি মাস্টারমশাই হিসেবে আপনার কোনো দ্বিধা কাজ করবে? এখন এটির দুটি দিক রয়েছে। একটি আপাত দৃষ্টিতে মনে হবে যে সত্যি আমার মাথা হেড হয়ে গেল, আমার কষ্ট লাগছে, ওই ছাত্রগুলো দেখে আমাকে হয়তো লুকিয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে অস্বস্তি অনুভব করছে। কিন্তু অপেক্ষাকৃত যখন ওরা পরিণত হবে বা যারা অপেক্ষাকৃত উঁচু ক্লাসের ছাত্রছাত্রী, তারা বুঝবে যে মাস্টারমশাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তার বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছেন। তাদের যে ট্যুর, সেই ট্যুর করার জন্য তারা পাগল হয়ে গেছেন। হেডমাস্টারমশাইকে চাইছেন ট্যুর করাতে, ছাত্রছাত্রীরা চাইছে, হেডমাস্টারমশাই চাইছে, সমস্ত শিক্ষকদের জানানো হয়েছে, মিটিং করা হয়েছে, একাডেমিক কাউন্সিলের রেজুলিউশন নিয়ে সম্মতি নেওয়া হয়েছে, তারপর এমসির মেম্বারদেরকে ভার্বালি জানানো হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে সেই কপি, ছাত্রদের স্বাক্ষরিত সমস্ত সকল কপি দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রেসিডেন্টকে। জেনারেলি আমাদের এই সমস্ত স্কুলগুলিতে যা হয়, এই এডুকেশনাল ট্যুরগুলি যখন হয়, সাধারণত সেটি হেডমাস্টার কাম সেক্রেটারি
তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন একাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করে, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে, এবং এমসির মেম্বারদের কোনো রেজুলিউশন নেওয়া হয় না, জানানো হয়, কেউই আপত্তি করে না, তাদের ইনভাইটও করা হয় আসার জন্য। এখানেও ঠিক সেই ঘটনাটিই ঘটেছে, সমস্ত রকম প্রকাশ্যে সব কিছু। কিন্তু তারপরেও তিনি কোনো অদৃশ্য কারণে তিনি কিন্তু বারবার বাধা দিচ্ছেন, এবং সেই সঙ্গে অন্যতম 2-1জন টিআর তার সঙ্গে যুক্ত 3জন টিআর তারাও কিন্তু বাধা দিচ্ছেন এটিকে করতে, এবং ছাত্রদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন যাতে ট্যুর না হয়, ট্যুরে না যায়, যাতে ট্যুরে নভেম্বর মাসে যায়, এই সময় নয়। এই সময় গেলে প্রধান শিক্ষকের সঙ্গে গেলে এটা নিজ দায়িত্বে যেতে হবে, আর আমাদের সঙ্গে যদি যাওয়া হয় নভেম্বর মাসে তাহলে কিন্তু সেটি হবে স্কুলের পক্ষ থেকে হবে, এরকম বোঝাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রী আমাকে ভীষণ ভালোবাসে, সুতরাং তারা কোনো মতে আমাকে ছাড়বে না। তাছাড়া নভেম্বর মাসে দেরি হয়ে যাবে, বেশি ঠান্ডা আসবে, পড়াশোনাও বেশি ক্ষতি হবে ছুটির অনেক পরে, তখন সেই কারণে তারা রাজি হয়নি। বারবার করে তারা দৌড়ে গেছেন, তারা সভাপতির কাছেও তারা দৌড়েছে বারবার, এরকম ধরনের এই বিষয়গুলি ঘটেছে। অনেক ধন্যবাদ আপনাকে মৃণাল বাবু। আমি মাস্টারমশাই আপনাকে একটা কথা বলি, আপনি বললেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে, আপনার মাথা হেঁট হয়নি, এই বর্বরতায় আমাদের সবার মাথা, গোটা সমাজের মাথা হেঁট হয়েছে। আপনি তো ন্যায় নীতির পথে চলেছেন, আপনার মাথা কেন হেঁট হবে? আপনি আক্রান্ত হয়েছেন, আপনার গায়ে যে আঘাত লেগেছে সেটা আপনার শরীরে লাগেনি, সেটা লেগেছে এই সমাজ যে পেশাটাকে এখনও এই সমস্ত কিছুর পর, এত শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুর পরও যে পেশাটায় শ্রদ্ধা জানায়, সেই শিক্ষকতার পেশার গায়ে এই আঘাত। এটা দয়া করে ভাববেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে। মাথা হেঁট হয়ে গেছে যারা আপনাকে আক্রান্ত করেছে, যারা আপনাকে আঘাত দিয়েছে, তাদের হওয়ার কথা অন্তত। হ্যাঁ, আমিও সেই কথা বলছি, আপাত দৃষ্টিতে মাথা হেঁট হচ্ছে বলে মনে হয়, কিন্তু এটা প্রকৃতপক্ষে যারা যথেষ্ট বুঝতে পারছেন তাদের কাছে তারা মনে হচ্ছে আমি এটা ঠিকই করেছি। সেটি আমার যারা উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা তারা উপলব্ধি করে, বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে রয়েছে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই বিদ্যালয়ে একটানা 15 বছর মাধ্যমিক স্তরে মহকুমায় প্রথম হয়েছে। আমি সেই বিদ্যালয়ের প্রথম সহশিক্ষক প্রথম থেকে জয়েন করেছি, তারপর সহপ্রধান শিক্ষক, এমনকি এনসিসি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। সুতরাং এটি তারা উপলব্ধি করছেন এবং দুঃখ প্রকাশ করছেন এবং আমাকে বিভিন্নভাবে জানাচ্ছেন। একদম একদম নিঃসন্দেহে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। কোনোদিন শিক্ষাঙ্গনে বা বাইরে শিক্ষকের গায়ে আঘাত, শিক্ষককে আঘাত করা কোনোদিন সমর্থন বাদ দিন, তাতে লজ্জায় গোটা সমাজের মাথা নত হয়েছে। ভালো থাকবেন আপনি। আমি এইখান থেকে আসবো আমার পরের প্রতিবেদনে, সেখানে যে ভয়ঙ্কর ফুটেজটা, সিসিটিভি ফুটেজটা সামনে এসেছে, অন্তত সামনে এসেছে বলে ওই নেতা বোধহয় গ্রেফতার হয়েছেন, সেটা ছাড়াও কিন্তু একাধিক মারাত্মক ফুটেজ ছিল যেগুলোকে ডিলিট করা হয়েছে। খানিকক্ষণ আগে আপনারা দেখেছেন ডক্টর নজরুল ইসলাম বলেছেন যে অনায়াসে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে গেছে এবং সেটাকে রিভাইভ করা সম্ভব, কিন্তু সেই কষ্ট কি আমাদের রাজ্যের পুলিশ করবে? আমার পরের প্রতিবেদন দেখি। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কিন্তু গুরুর প্রতি এই সম্মান কি আজকের পশ্চিমবঙ্গে আদৌ দেখা যাচ্ছে? একজন শিক্ষককে স্কুলের মধ্যে এভাবে ঘাড় ধাক্কা কি গোটা সমাজের লজ্জা নয়? আর সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা যেভাবে গ্রেপ্তার হওয়ার পরই জামিন পেয়ে গেলেন, তা কি আরও ভয়ঙ্কর উদাহরণ নয়? পুলিশ কিভাবে অভিযুক্তের বিরুদ্ধে সবকটি জামিনযোগ্য ধারা দিল তা নিয়েও উঠছে প্রশ্ন। আর ঘাড় ধাক্কাতেই শেষ নয়, অভিযোগ মারধর, নিগ্রহের প্রমাণ লোপাট করতে প্রধান শিক্ষক ও স্কুলের অফিস রুমের সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত মুছে দেওয়া হয়। আশ্চর্যজনক ঘটনা যে আমার বিদ্যালয় অফিসে সিসিটিভি ফুটেজটা কি কারণে ইরেজড অথবা ডিলিট আমি বুঝতে পারছি না, তার আগে পরে আছে, কিন্তু সেইটুকু সময়ের মধ্যে নেই যে সময়টা। সেই সময়টুকুতে আমি হসপিটালে চলে গেছিলাম, হসপিটালে একটু বসে ডক্টরের একটু মেডিসিন খেয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গে আমি ফিরে আসি ফুটেজ সংগ্রহ করতে। আর ততক্ষণে দেখছি এই ঘটনাটি। ওই অফিস রুমের কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু পাইনি। কেউ ডিলিট করেছে উদ্দেশ্য প্রণোদিত? হ্যাঁ, নিশ্চয়ই, আমার ধারণা তাই। একটা বড় ঘর, তাতে পার্টিশন করে একদিকে প্রধান শিক্ষকের অফিস, আরেকদিকে স্কুলের অফিস রুম। অভিযোগ, প্রধান শিক্ষকের এই ঘরে ঢুকেই মঙ্গলবার তাঁকে মারধর করেন তৃণমূল নেতা ও স্কুলের পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই। আলমারিগুলোর ঠিক পরেই সেখানে বসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোণেতে একটি সিসিটিভি রয়েছে। এই অফিস ঘরে এবং এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে ঠিক কী হয়েছিল সেটা কিন্তু এই সিসিটিভির ফুটেজ দেখলেই জানা সম্ভব। যদিও প্রধান শিক্ষক, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার বক্তব্য সেই ফুটেজও কিন্তু মুছে দেওয়া হয়েছে। স্কুলের জন্য জমি দিয়েছিলেন ত্রিদীপ বারুইয়ের বাবা, সেই তার বাবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। কিন্তু প্রশ্ন হলো, বাবা জমি দিয়েছিলেন বলেই কি স্কুলকে নিজের জমিদারি ভেবে নিয়েছেন তৃণমূল নেতা? উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কুলের ঠিক উল্টো দিকেই সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা এসডিপিওর দপ্তর। প্রধান শিক্ষকের অভিযোগ, তাকে ধাক্কা মারতে মারতে এই করিডোর দিয়ে এসডিপিও অফিস অবধি নিয়ে যান তৃণমূল নেতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধাক্কা মারতে মারতে স্কুলের এই গেট দিয়েই বাইরে বের করে দেওয়া হয়। আর স্কুলের এই গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়। হঠাৎ বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই এলেন, এসে একটা কাগজ দিয়ে বলেন এখানে রিসিভ করে দিন। এটা কীটা? তখন হচ্ছে এই ট্যুর সংক্রান্ত এই অভিযোগ। আমি বললাম যে এই সবগুলো লিখেছেন সবই তো মিথ্যা কথা, এগুলো লিখেছেন, এগুলো তো আমি রিসিভ করে দেবো না, রিসিভ করে দিতে হবে জোরপূর্বক। অশ্লীল কথা বলে তারপর আমার এই চেয়ারটা টেনে দিয়ে আমি থাকতে দেবো না, এখানে বের করে দেবো একদম ঘাট ধাক্কা মেরে, এই বলে হিঁচড়ে এখান থেকে টেনে ঘাট ধাক্কা মারতে মারতে ওখানে নিয়ে গেছে। এরপরে বলে চল চল, এবারে ঘাট ধাক্কা মারতে মারতে এরকম ঠেলতে ঠেলতে একেবারে এই করিডোর বরাবর গিয়ে একদম মেন গেট দিয়ে ওখানে এসডিপি অফিসের সামনে এরকম করবে। প্রধান শিক্ষকের ঘর ও অফিস রুমের দুটি সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করা হলেও স্কুলের করিডোরের সিসি ক্যামেরায় মারধরের প্রমাণ থেকে গেছিল। এর ভিত্তিতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরই জামিন পেয়ে গেলেন তিনি। প্রধান শিক্ষককে মারা হলো, সে রাজ্য সরকারের কর্মী, তার বেলও হয়ে গেল। হায়রে আইন! সব মিলিয়ে প্রথমে শিক্ষক নিগ্রহ, তারপর অভিযুক্তের জামিন ঘিরে জোর বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। একটাই কথা বলতে হয়, সেই ট্র্যাডিশন সমানে চলছে। দলের পক্ষ থেকে শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে কোনো কড়া বার্তা রায়গঞ্জেও দল দেয়নি, আজও দিচ্ছে না। 2012 সালের 5ই জানুয়ারি আপনাদের মনে থাকবে, রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে ঠিক একই রকমভাবে প্রকাশ্যে তার নিজের কলেজে মারধর করা হয়। এই অনুষ্ঠানে তিনিও তার বক্তব্য দেখাবো খানিকক্ষণের মধ্যে। ওই বছরই 3.5 মাস পর 24শে এপ্রিল ভাঙড়ে বাংলার মহান শিক্ষাব্রতী শ্রীযুক্ত আরাবুল ইসলাম, তৃণমূলের তাজা নেতা, শিক্ষিকাদের দিকে জল ভর্তি জলের জগ ছুঁড়ে মেরেছিলেন। আমার মনে আছে, এই আমরা অনুষ্ঠান করতে হয়েছিল। সেই রায়গঞ্জ থেকে এই কাকদ্বীপ ছবিটা বিন্দুমাত্র, আমার পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তীর কাছে আসবে, শুধু পাল্টালো না তাই নয়, নেতৃত্বের পক্ষ থেকে কড়া একটা বার্তা কেন দেয়া যায় না অরূপ, কেন দেয়া যাচ্ছে না? সুমন, প্রথমত যে ঘটনার ছবি আমরা দেখলাম, এই ছবি তো আমাদের সকলকেই মর্মাহত করেছে, কিন্তু বার্তাটা খুব পরিষ্কার যে অন্যায় করলে তাকে রাতটা জেলে কাটাতে হবে। দ্বিতীয়ত, আজকে ধরুন আমি একটু আগে মাস্টারমশাইয়ের ইন্টারভিউ দেখছিলাম, আমি দুটো দৃশ্য পরপর ভাবছিলাম আর কি। মানে কাট ওয়ান, মাস্টারমশাই ইন্টারভিউ দিচ্ছেন এবিপি আনন্দকে, তিনি তার দুঃখ ব্যক্ত করছেন, সারা বাংলার মানুষ এবিপি আনন্দের মাধ্যমে সেটা শুনছেন। তিনি বলছেন যে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছেন, সেটার জন্য তাকে ব্যথিত করেছে। কাট টু, ধরুন ওই মাস্টারমশাই যদি আপনার চ্যানেলের যিনি প্রতিনিধি গেছেন তাকে যদি বলতেন যে না আমি না ঠিক মনেই করতে পারছি না আমাকে কালকে কেউ ধাক্কা মেরেছিল কিনা, আমার মাথায় আসছে না, আমার মনে পড়ছে না, এরকমও হয়। আমার মনে পড়ছিল বাংলার রাজনীতিতে একটা বহুল চর্চিত শব্দ হয় বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা ঘটনাচক্রে পাগের বাচ্চা একটা শব্দ, আমি জানি না কি করে হলো, এটা সম্ভবত আমার কথা নয়, এটা বিজেপির প্রাক্তন সভাপতি রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তিনি একটা বাজে টুইট করেছিলেন একটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের বিজেপি, তাহলে সেই মাস্টারমশাইকে একটাই কথা বলতে হয়, মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি। এক্স্যাক্টলি, ওই বাংলা সিনেমা সেই জনপ্রিয় মানে বহুল চর্চিত ডায়লগটা। আমি বলছি কেন পশ্চিমবঙ্গে যে আইনের শাসন আছে, আপনার মনে থাকে আমি এই কথাটা কেন বলছি, বিজেপির ওই নেতার ছেলে ওই একইভাবে সরকারি আধিকারিকদের প্রকাশ্য দিবালোকে ব্যাট উইকেট দিয়ে বেধড়ক পেটালো, সমস্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেখালো। পরের দিন যখন আপনার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলেন এফআইআর হয়েছে, আধিকারিক মনেই করতে পারছে না যে তাকে পেটানো হয়েছে। পার্থক্যটা কোথায়? এখানে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কেউ অস্বীকার করছে না, সরকার কোনোভাবে রেয়াত করেনি, তার গ্রেপ্তার হয়েছে,
জামিন পেয়েছে। এবার আমি আসছি না, রেয়াত করেনি বলে জামিনযোগ্য ধারা আমি বলছি, আমি লিগ্যাল অ্যাসপেক্টে আসছি। এইবার আমি লিগ্যাল অ্যাসপেক্টে আসছি। আমি জানতাম আপনি এই প্রশ্নটা তুলবেন। ঘটনাচক্র আমার মনে পড়ছে খুব গুরুত্বপূর্ণ একটা মামলা, এটা নিয়ে বহুদিন এবিপি আনন্দ, তদানীন্তন স্টার আনন্দে চর্চা হয়েছে, 2G স্পেকট্রাম কেস। সেইখানে সঞ্জয় চন্দ্রা ভার্সেস সিবিআই মামলা হচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ডাইরেক্টিভ দিয়ে বলল বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। কেন বলছি এই কথা? পরবর্তীকালে আবার সত্যেন্দ্র প্রসাদ আন্টিল অবশ্যই আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমার ইস্যুটা বেল পাওয়া নিয়ে নয়। তুমি আর আমি সম্পূর্ণ দুটো আলাদা কথা বলছি। আমি তোমার মতোই বিশ্বাস করি, আরো জোরের সঙ্গে বলি, বহুবার এই চ্যানেলে বলেছি, সেটা হচ্ছে বেল পাওয়াটা, জামিন পাওয়াটা কারোর অধিকার, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু পুলিশ ধারা এমন দিল যে সে সহজে জামিন পেয়ে যাবে, যেটা যোগ্য জামিন অযোগ্য ধারা সেগুলো আমি দিলাম না, তাহলে তো আর সুপ্রিম কোর্ট দেখানো যায় না। আমি আসছি, সুপ্রিম কোর্ট এমনকি সত্যেন্দ্র প্রসাদ আন্টিল কেসে ল পর্যন্ত ফ্রেম করে দিয়েছে যে কোন কোন কেসে জামিন অযোগ্য ধারা বা জামিন নয় এরকম ধারা দেওয়া যাবে। দ্বিতীয়ত, বহু ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে বিচারপতি পর্যন্ত বহু ক্ষেত্রে যদি পুলিশ যথাযথ ধারা না দেয় সেক্ষেত্রে পুলিশকে ভর্ৎসনা করে এবং অ্যাডিশনাল ধারা যোগ করবার জন্য নির্দেশিকাও দেন। এক্ষেত্রে আবারও বলছি, হয়তো সামগ্রিকভাবে এই শিক্ষায় এই ধরনের আক্রমণ কখনো কাম্য হতে পারে না, কাঙ্ক্ষিত হতে পারে না। আমার নিজেরও মাস্টারমশাইকে দেখে সত্যি সত্যি তো এই ঘটনা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। কিন্তু আবারও বলছি, পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে বলেই তৃণমূলের নেতা হলেও তাকে রাতটা জেলে কাটাতে হয়। নিশ্চিতভাবে জামিন, প্রথম কথা জামিন মানেই তো সে অভিযোগ থেকে মুক্ত নয়, কেস তো চলবে। যদি অপরাধী হয়, কোর্ট যদি রায় দেয়, ঘটনার পরে জামিনযোগ্য ধারা দিলে পরে কেস কিভাবে চলবে সেটাও আমরা বুঝতে পারছি। অরূপ ধন্যবাদ। অরূপের অস্বস্তি আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা জামিন অযোগ্য এবং বেল পাওয়ার বিষয় নয়। বেল পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো বলেনি যে বিএনএস থেকে বা এর আগের আইপিসি থেকে সমস্ত জামিন অযোগ্য ধারাগুলো তুলে দিন, তার কারণ আমরা বেল দিতে চাই, বিষয়টা তা নয়। অপরাধ যেই রকম সেই অপরাধ অনুযায়ী ধারা প্রয়োগ করছে কিনা পুলিশ, ঠিক যেখানে আমাদের সন্দেহটা, এই সন্দেহটা না থাকলে আমি অরূপের সঙ্গে একমত হতে পারতাম যে এই কেসটা সিরিয়াসলি দেখা হবে বলে। কিন্তু শুরুতেই প্রথম রাতেই বেড়াল মারা বাদ দিন, আমি যোগ্য ধারাটাই দিলাম না, এরপর আবার তার পরবর্তীকালে সুবিচার পাবেন ওই প্রধান শিক্ষক, বিশ্বাস করতে হবে। যেহেতু রায়গঞ্জের কথা এত হচ্ছে, রায়গঞ্জের সেই অধ্যক্ষ তিনিও বলছেন অনেকটা অরূপ যে অংশটা বলছিল তারই মতো, যে আমি আর মনে রাখতে চাই না। সেই মনে রাখতে চাই না উচ্চারণটা আসছে একটা গভীর যন্ত্রণা থেকে। কি বলছেন সেই মাস্টারমশাই দেখাবো। প্রশাসন তো দেখা উচিত, প্রশাসন তো দেখা এই জিনিসগুলো যেটা রিপিট না হয়। যারা শিক্ষাঙ্গনে যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন বিশেষ করে আছেন এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক আছে, তারা তো মানে কাজ করতে ঠিক খোলা মনে কাজ করতে পারবে না। এরপরে এটা তো চিন্তা করা উচিত, তাদের সরাসরি চিন্তা করা উচিত। অন্যান্য রাজ্যের তুলনায় তো যে জায়গায় ছিল পশ্চিমবঙ্গ, যে জায়গায় ছিল অন্যান্য রাজ্যের তুলনায় তো পিছিয়ে পড়েছে, এটাই বলবো। অন্যান্য রাজ্য, যে সমস্ত রাজ্যগুলো পশ্চিমবঙ্গের যে শিক্ষার স্ট্যান্ডার্ড বা যে ধরনের যে পরিবেশ ছিল সেখান থেকে আলাদা, যেমন নিজের ঘটনা সেভাবে মানে অ্যাকচুয়ালি আমি ভুলে যেতে চেয়েছি এই কারণে যে আমাকে তো সুস্থ থাকতে হবে। যে ওই যে ট্রমাটা নিয়ে যদি আমি বারবার যদি রিপিট করি, আমার মাইন্ডে বা আমার সাইকোলজিক্যাল এফেক্ট করবে। আমি রায়গঞ্জের ঘটনায় যাব, কিন্তু তার আগে বিজেপির বক্তা কেয়া ঘোষের কাছে যাব। দেখুন, আমি বিশ্বাস করি যে বিজেপি শাসিত রাজ্যের খারাপ ঘটনা বলে এই রাজ্যের একটাও খারাপ ঘটনাকে জাস্টিফাই করা যায় না, কিন্তু গোটা দেশে শিক্ষকদের সম্মানের জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকম উদ্বেগের জায়গায় আসছে। মধ্যপ্রদেশের ভোপালে আপনাদের মনে থাকবে, গভর্নমেন্ট কলেজের অধ্যাপক হরভজন সিং সবরওয়ালকে এবিভিপির সদস্যরা এমন হেনস্থা করে যে তিনি ওইখানেই অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে প্রাণ হারান। 2022 সালের 10ই মে উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় হিন্দি ভাষার এক অধ্যাপক রবিকান্ত চন্দন এমনভাবে তাকে হেনস্থা করা হয় তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে, যে পুলিশি অভিযোগ সত্ত্বেও সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা অবশ্য সিসিটিভির জামানা নয়, সিসিটিভি ছিল না, পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এবং আমার কাছে যেটা অত্যন্ত উদ্বেগের, যে একজন মাস্টার মশাইকে তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও করা যায় না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে স্পর্ধা হচ্ছে নেতাদের যে তাদের গায়ে হাত দেওয়ার। কেয়া, দেখুন, সবার আগে বলি
এই কয়েকটা ঘটনায় হালফিলের আমলের পশ্চিমবঙ্গের একটা জিনিস বোঝা যাচ্ছে যে জোর যার মুলুক তার। সেটা 2012 রায়গঞ্জ থেকে শুরু করে ওই 2012তেই এই ঘটনার কয়েকদিন বাদে রায়গঞ্জের পরে মাঝদিয়া বামেদের আক্রমণে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে এই 2012 ঠিক এই মাঝদিয়ার 4 দিন পরে রামপুরহাট, সেখানেও অধ্যক্ষকে তৃণমূল ছাত্র পরিষদ নিগ্রহ করেছিল। আবার ঠিক, আমি কিন্তু এই অনুষ্ঠানেই দেখাবো একদম রায়গঞ্জের পরে মাঝদিয়া, কিন্তু মাঝদিয়ায় যারা অভিযুক্ত 14 দিন জেল খেটেছিল, আর রায়গঞ্জে তারা ছোট ছোট ছিল। আমি এই প্রসঙ্গে আসছি একদম। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই আরাবুল তিনি ওই জগ ছুঁড়ে মেরেছিলেন শিক্ষিকাকে, অধ্যাপিকাকে। চিত্রটা 2012 থেকে 2025 এক দশকের বেশি সময় কেটে গেলে, 1.5 দশকের বেশি সময় প্রায় হলেও সময় এবং চিত্রটা পাল্টায়নি। সময়টা ওই জায়গাতে থমকে আছে। সেই যিনি ছিলেন ওই সময় তিলক থেকে ত্রিদীপ, ঔদ্ধত্যটা কিন্তু একই। এবং ত্রিদীপ বাবুর ক্ষেত্রে তো আরও বেশি, উনি আক্ষরিক অর্থে তাঁর বাবার জমিদারি তো ওটা, উনি সেটাই মনে করে সম্ভবত মৃণাল বাবুকে এরকম হেনস্থা করেছেন। এবং তারপরে চিন্তা করুন, উনি করেছেন এমনভাবে তাকে কেস সাজানো হয়েছে মাত্র 11 ঘন্টা। তার জন্য শিক্ষক এবং হেডমাস্টারকে নিগ্রহ করার পর তার জন্য শাস্তির সময় বরাদ্দ মাত্র 11 ঘন্টা। এবারে আমরা চলে আসি আপনারা বলছেন নিগ্রহ। এই রাজ্যে তো এটাই সংস্কৃতি তৈরি হয়ে গেছে, যার জেরে 2012 থেকে যে নিদর্শন তৈরি হয়েছে, যার জেরে পুলিশ এই রাজ্যের রাস্তায় শিক্ষককে ফেলে পেটাতে পারে, পুলিশ পেটে লাথি মারতে পারে, পুলিশ শিক্ষককে কামড়ে দিতে পারে, পুলিশ এই রাজ্যের এই তিলপাড়া ব্যারেজ কিছুদিন আগেই হয়েছে। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম, সেখানে 2 শিক্ষক, সম্ভবত তাদের নাম নীলকণ্ঠবাবু এবং মোহন সিনহা এবং নীলকণ্ঠ বিশ্বাস, তাদের সঙ্গে আমাদের জেলা সভাপতিও ছিলেন ধ্রুবদা, তাদেরকে সেই চোরের মারা হয়েছে, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ এর ক্ষেত্রে সহজ সরল একটা উপায় বার করে দিয়েছে। আসলে যেটা বললাম সেটা বামেদের আমল থেকে শুরু হয়ে আসছে। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, শিক্ষকরা খুব সহজ টার্গেট চুমন, কারণ শিক্ষকরা তারা জানেন যে তাদের একটা বাড়তি একটা দায়িত্ব আছে এই সমাজের পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদেরকে তৈরি করার। তাই তাদের উপর তারা রীতিমতন ও নীলকণ্ঠের মতো বিষ পান করে, মৃণালবাবুকে নমস্কার প্রণাম জানাই আমি, তিনি নীলকণ্ঠের মতো বিষ পান করেও তিনি বলছেন হ্যাঁ আমি আমার কাজটা করে যাব। রায়গঞ্জের যিনি অধ্যাপক ছিলেন, যিনি কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি সেটা নিতে পারেননি। অপমান মাথায় নিয়ে তিনি খুব ধীরে তার প্রস্থান হয়েছিল। এবং তারপরে অদ্ভুত ব্যাপার, আপনি যেটা বললেন, এই রাজ্যে 2 জায়গায় 2 রকম কেস হয়। আপনার উপর মামলা হবে আপনার রাজনৈতিক রং দেখে, আপনার মাথার উপর যদি তৃণমূলের স্থানীয় নেতাদের হাত থাকে। লোকজন বলছে, আমরা বলছি না, মন্টুরাম পাকিরার মনোনীত সদস্য এই ত্রিদীপ বাবু, সেই কারণে তার এই জোর, তার এত প্রভাব, তার এত প্রতিপত্তি। এবং এই কিছুদিন আগে গত 2-3 দিন ধরে আমরা দেখছি রানী বিড়লা স্কুলে, চিন্তা করুন তো, গভর্নিং বডিতে কাকে বসানোর জন্য জোর জবরদস্তি করানো হচ্ছে? কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি, আমি জানি না তার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক আছে সুমন, কিন্তু এটুকু জানি কালীঘাটের ব্যানার্জি পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গাঢ়। সেই কারণে আমি সেই প্রধান শিক্ষিকাকে আমার প্রণাম, যিনি একা লড়াই করেছেন এই তৃণমূলীকরণের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখছি কি অবস্থায়, শেষ করব, আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদের একটা বাচ্চা ছেলে, যার এখনো সম্ভবত আমি জানি না আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সে বলছে শান্তা দত্তকে, সে বলছে যে অশিক্ষিত, তার শিক্ষার মাপদণ্ড বা মানদণ্ড একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন সেই ছাত্র, সে ঠিক করে দেবে। না, কেয়া এতগুলো কথা বললো, কেয়া আপনার প্রশ্ন একটা উত্তর দিল না, যে ওরা নিজেরা যে রাজ্যে রয়েছে সেখানে যেই আপনারা অল ইন্ডিয়া তৃণমূল মুখে বলতে পারেন, আসলে তো বাংলা তো এগিয়ে, বাংলা এগিয়ে কথা বলুন না, বাংলা নিয়ে কথা বলুন, বাংলা বাঙালি বলছেন, বাংলা নিয়ে কথা বলুন। আমি তো বাংলা নিয়ে কথা বলছি, বলা হয়ে গেছে, হ্যাঁ বলা হয়েছে, আরো কথা। সমস্যা হচ্ছে যে সারা ভারতের
যতগুলো স্বশাসিত সংস্থা রয়েছে বা এই ধরনের বডিগুলো রয়েছে সবকটার মাথায় বিজেপি আরএসএস তাদের নিজেদের লোক বসিয়ে রেখেছে। ধরুন এসআরএফ গজেন্দ্র চৌহান থেকে শুরু করে আমি আপনার যুক্তি তো আমি বলছি তাতে পশ্চিমবঙ্গ তো উল্টো উদাহরণটা রাখবে ম্যানেজমেন্ট কমিটি মাথায় কারা বসছে। আমি জানি আপনার কাজরি বন্দ্যোপাধ্যায় নামটা নিয়েছে বলে তুমি মাথা গরম করো না, তুমিও নিজে সেন্সর বোর্ডে রয়েছো, তুমি মাথা গরম করো না, তুমিও সেন্সর বোর্ডে রয়েছো, তুমি মাথা গরম করো না। অবশ্যই অবশ্যই একজন চালনী একজন ছুঁচ, এটা বুঝলাম। আমি একটা জিনিস খুব পরিষ্কার বলছি, আপনি যে দুটো স্পেসিফিক এক্সাম্পল দিলেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়, পার্থক্যটা কোথায় দেখুন। এখানে অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে রাতটা জেলে কাটিয়েছে 2 ঘন্টার মধ্যে। কোথায় 2 ঘন্টা? কালকে একদম পুলিশের বাইক এসে থানায় ঢুকেছে এবং থানায় ঢোকার বডি ল্যাঙ্গুয়েজ আমি দুটো বাক্য বলবো। প্রথম অরূপ বারবার বলছে জেলে কাটিয়েছে, আরে একে পুলিশ প্রিজন ভ্যানেও তোলা হয়নি, মোটর সাইকেল করে থানায় নিয়ে গেছে। আমি বক্তৃতার সময় বলেছিলাম যে নামার সঙ্গে সঙ্গে দৌড়ে কি করে অফিসারের ঘরে ঢুকেছে, তার মানে সেটাই নিরাপদ স্থান। অতএব থানায় সে ছিল না থানার অফিসারের বা কোনো বাড়িতে ছিল আমরা জানি না, কিন্তু জেলের কোনো প্রশ্নই আসছে না। নিরাপদ বিশ্ববিদ্যালয় কিভাবে হয় আমরা সারা ভারতবর্ষ দেখেছি। যখন ইউনিভার্সিটির মধ্যে ঢুকে বিজেপি নেতা বন্দুক নিয়ে স্লোগান দেয় দেশ কি গদ্দারো কো গোলি মারো চালো কো, তখন অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয় না যে আসলে এডুকেশনাল ইনস্টিটিউশন অনেক নিচে নেমেছে, এ রাজ্যেও সেই জন্য নেবে। এটা তো যুক্তি হতে পারে না। আমি বলছি অরূপের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট উদাহরণ নিতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার বাংলা খারাপ উদাহরণগুলো দেখে শিখবে কেন? সব থেকে বড় কথা এখানে প্রশাসনের, আমি ভুলে যান সামাজিক অবক্ষয়ের কথা, ভুলে যান রাজনৈতিক অবক্ষয়ের কথা, প্রশাসনের যে কাজটা ন্যূনতম করার সেই কাজটা করবে না। ঠিক এইখান থেকে এতবার রায়গঞ্জের কথা হচ্ছে, রায়গঞ্জে ঠিক কি হয়েছিল? দিলীপ দে সরকার নিগৃহীত সেই অধ্যক্ষ, কিভাবে তাকে নিগ্রহ করা হয় তার এখনকার বক্তব্য যে তিনি গোটা ঘটনাটা, গোটা অধ্যায়টা ভুলে যেতে চান। কোন যন্ত্রণা থেকে তাকে আজকে এই কথা বলতে হচ্ছে দেখুন এবার। দীক্ষা নিয়েছিলেন শিক্ষাদানে, কিন্তু শাসকের শাসনের ঠেলায় জীবনের অন্য শিক্ষা হলো কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। আর তাকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই গ্রেপ্তারির 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন। আর এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে আজ থেকে 13 বছর আগের এক ঘটনার। তখন সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। 2012 সালের 5ই জানুয়ারি রায়গঞ্জ কলেজে ঢুকে মারধর করা হয় অধ্যক্ষকে। কলার ধরে ঘর থেকে টেনে হিচড়ে বের করে আনা হয়েছিল তাকে। তারপর কিল, চড়, ঘুষি, বাদ যায়নি কিছুই। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল তৃণমূল নেতা তিলক চৌধুরীর। এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, আমি তাদের ভুলটাকে শোধরাবার সুযোগ দেবো। রায়গঞ্জে কলেজের প্রিন্সিপাল আমি বলছি গরু পেটানোর মতন পেটানো, গরু পেটানোর মতন। মনে আছে আমাদের 53 বছর বয়সের বাচ্চা ছেলে তৃণমূলের নেতা, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়। রায়গঞ্জে অধ্যক্ষকে পেটানোর ঠিক 2 দিন পর 7ই জানুয়ারি নদিয়ার মাঝদিয়ায় সুধীরঞ্জন লাহিড়ী কলেজে অধ্যক্ষকে মারধর করা হয়। অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। রায়গঞ্জ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল, তাই তিনি সহজেই জামিন পেয়ে যান। অন্যদিকে মাঝদিয়ার ঘটনায় ধৃত এসএফআই সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়, ফলে তাদের জেল হেফাজত হয়। পরের বছরের পুনরাবৃত্তি ঘটে ইটাহার এবং সন্দেশখালী কলেজে। 2013 সালের 27শে আগস্ট ইটাহারে মেঘনাথ সাহা কলেজে অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে। নাম উঠে আসে তৃণমূলের তৎকালীন জেলা পরিষদের সদস্য গৌতম পালের, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। এর 1 সপ্তাহের মধ্যেই আবার সন্দেশখালীর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। ঘটনার দিনে 24 জন এসএফআই সমর্থককে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠায় পুলিশ। 2012 24শে এপ্রিল ভাঙড় কলেজে অধ্যাপিকা দেবযানী দেকে গালিগালাজ করে জলের জগ ছড়ে মারা হয়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে ওঠে অভিযোগ। 2011 সালের 17 সেপ্টেম্বর 5ম শ্রেণীতে ভর্তি নিয়ে গন্ডগোল বেঁধেছিল যাদবপুর বিদ্যাপীঠে। পড়ুয়া অভিভাবকদের সামনেই মারধর করা হয়েছিল প্রধান শিক্ষককে। তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত লোকজন স্কুলে ঢুকে তাণ্ডব চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।
2019-এর 24শে জুলাই আক্রান্ত হন হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। আতঙ্কে কেঁদে ফেলার মতো পরিস্থিতি হয়েছিল অধ্যাপকের। তৃণমূল ক্ষমতায় আসার পর 11 সালে প্রথম ঘটেছিল রায়গঞ্জ কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ধরে মারধর করা হয়েছিল, এবং যেভাবে এখন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর ম্যাডামকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সাথে দূরের সাগরের বা কাকদ্বীপের একজন শিক্ষককে ধরে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, একজন প্রধান শিক্ষিকাকে মারধর করা হচ্ছে। রাজ্যটা না থাকলো কি? আমাদের তো শিক্ষাটাই ছিল, বাঙালির তো শিক্ষা সংস্কৃতি, এই তো আমাদের মূলধন। এগুলো কোনো বোকা বোকা কথা। ইউপি বিহারের ছাত্রছাত্রীরা শিক্ষকের চাকরি প্রার্থীরা এ রাজ্যে পরীক্ষা দিতে আসছেন এখানে চাকরির আশায়। সিপিএমের সময়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তখন শিক্ষাক্ষেত্রে সিপিএমের যে দলবাজি, তার জন্য একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল অনিলায়ন। তারা একটা প্রশ্নের উত্তর দেবেন, মনীষা মুখোপাধ্যায় কোথায়? যাদের জমানায় মহিলা নিখোঁজ হয়ে যেতে হয়, যার হাতে পরীক্ষার সব স্ক্যামের খুঁটিনাটি, তারা এসছে আজকে জ্ঞান দিতে। 2019-এর 24শে জুলাই হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপককে হেনস্থার ঘটনায় নাম উঠে এসেছিল শাসক দলের ছাত্র সংগঠনেরই। আর এবার কাকদ্বীপের ঘটনা। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন প্রধান শিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত একটা স্কুলের প্রধান শিক্ষক, যিনি মাথা উঁচু করে যিনি ছিলেন আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে, যে 1-2 বছর নয় 32 বছর শিক্ষকতা করেছেন, ওই স্কুলের জুনিয়র পজিশন থেকে প্রধান শিক্ষকের পদে এসেছেন। আজ ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ্যে তাকে মারধর যদি করা হয়, আর জামিনে বেরিয়ে ওই স্থানীয় তৃণমূল নেতা বুক ফুলিয়ে ওই স্কুলেই প্রকাশ্যে ঘুরে বেড়ান, ছাত্রছাত্রীদের সামনে ওই প্রধান শিক্ষক সম্মানের সঙ্গে কাজ করাটা কোথাও একটা কি তার বাধে? এই প্রশ্ন সত্যি সত্যি করতে আমারও খারাপ লাগছিল। তার থেকেও বড় প্রশ্ন, আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে যাব, যে ওই নেতা আবার ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। এই ছাত্রছাত্রীগুলো এই ঘটনা থেকে তাহলে কি শিক্ষা নেবে? অর্থাৎ ওই মাস্টারমশাইকে মারটাই সঠিক ছিল? সুমনবাবু, আপনি ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবেন এই প্রশ্নটা বারবার যেটা আমাদের সামনে আনা হচ্ছে, তা মোটামুটি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শিক্ষার বিষয়টাকে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে ছাত্রছাত্রীরা আর হয়তো খুব বেশি দিন শিক্ষা নেওয়ার খুব একটা সুযোগ পাবেন এমনটা নয় আর কি। স্কুল টুল তো থাকতে হবে শিক্ষা নেওয়ার জন্য। তবে এই যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে, তৃণমূলের যে শিক্ষাক্ষেত্রে বিবর্তনের ব্যাপারটা কিন্তু নিয়ে কেউ আলোচনা করছেন না। আপনি দেখুন 2012-তে জলের জগ ছোঁড়া হয়েছিল, এখন ম্যানুয়াল ছোঁড়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটাও বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা শিক্ষাক্ষেত্রে আসছেন তারা জানেন যে না, জলের জগ টগ নয়, ম্যানুয়াল বইপত্র এগুলো ছুটতে হবে। একটা জলের জগ ছুঁড়ে স্কুল থেকে ফেলে দিলে তো পড়াশোনার অসুবিধে হতো না, কিন্তু বইপত্র ম্যানুয়াল ট্যানুয়াল ফেলে দিলে একেবারে শিক্ষাটাকে সুন্দর করে তুলে দেওয়া যাবে। আমার একটা একটা অভিযোগ আছে, ত্রিদীপ বাড়ুই মহাশয় তিনি অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচুর ভোট আনবেন, হয়তো বিধায়কও হতে পারেন, এতে কোনো অসুবিধাই নেই। কারণ তৃণমূলের হয়ে যারা ভোট করেন, যাদেরকে তৃণমূল সামনে আনতে চায়, এরকম মানুষকেই আনতে চায় যাদের গায়ে একটু জোর টোর আছে। কিন্তু সব কটা সিসিটিভি তো দাদা আপনার ঠিক করে মোছা উচিত ছিল, একটা সিসিটিভি হঠাৎ বাদ যাবে কেন? অর্থাৎ এই ধরনের যে দায়িত্বের ব্যাপারগুলো, অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর পর যে কাজগুলো করতে হয়, সেইটা যেরকম বিভিন্ন তৃণমূল কংগ্রেসকে ভোটে সাহায্য করার জন্য লোকজন আছেন, সেই ধরনের এই বিষয়গুলো সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু একটু টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়া দরকার। এবং এই যে আমরা ধারাপাতের কথা শুনলাম, 5 রকম জামিনযোগ্য, যারা ধারাপাত পড়লে তো 15 সেকেন্ডেই শেষ হবে, এতক্ষণ সময় লাগবে কেন? এখানে তো যে বিচারের জায়গাগুলো, আপনারা যদি একটু নিচের লেভেলের আইনসভাগুলো দেখেন, এমনিতেই আমাদের জজ সাহেবদের সারা ভারত জুড়ে তারা সবসময় যে শান্তিতে থাকতে পারেন এমন নয়, কিন্তু তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিম্ন আদালতের ক্ষেত্রে তাদেরও তো একটা সুরক্ষার বিষয় আছে। সেই সুরক্ষাটা কোথার থেকে আসবে? এবার শেষ যে জায়গাটায় আমাদের আসতে হবে সেটা হচ্ছে, আমরা কি আদেও স্কুল চাই? পশ্চিমবঙ্গের যদি ব্যবস্থাগুলো দেখেন এখন যেটা দাঁড়াচ্ছে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, তার জন্য পরীক্ষা বন্ধ রাখতে হবে। এখন আমি হিসেব করে দেখছিলাম, পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের প্রতিষ্ঠা দিবসে যদি পরীক্ষা বন্ধ রাখা হয়, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও নিতেই পারবেন না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তথ্য, বিভিন্ন স্কুলের যে তথ্য, আজকে যে বাঙালি মধ্যবিত্ত মানুষজন দেখছেন, তারা একটু বুকে হাত দিয়ে দেখুন, আপনাদের বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু বেসরকারি
সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। এটা বামফ্রন্ট রাজত্বের শেষের দিক থেকে শুরু হয়েছিল, যেখানে মধ্যবিত্তকে সাধারণ যে আমাদের দুর্দান্ত সরকারি শিক্ষা ব্যবস্থা, যেখানে অসম্ভব ভালোভাবে দিদিমণি মাস্টারমশাইরা পড়ান, সেখান থেকে দূরে সরিয়ে দেয়া। এবং যথারীতি তৃণমূল কংগ্রেস, যার ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত আদর্শ নিয়ে একটা পড়াশোনার জায়গা, তাই নিয়ে আলোচনা, এটা নিয়ে তাদের খুব একটা ভাবনা নেই, কারণ এই অঞ্চলটা থেকে তাদের ভোট আসে না। তারা কিন্তু চাইবেন এই ঘটনাগুলোই ঘটাতে, কারণ আজকে এই ঘটনাগুলো দেখে হয়তো 5টা লোক ভাবলেন এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা যায় না, অন্যদিক থেকে 50টা লোক ভাববেন এটাই তো হওয়া উচিত। কারণ আমি আগেও একদিন এই বলার সময় বলেছিলাম বারবার করে যে আজকের যে নিম্নবিত্ত মানুষ, তারা যে জায়গাটায় একটা ভুল করছেন সেটা হচ্ছে পড়াশোনা করে একটা ভালো সমাজের, মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে যাওয়ার যে স্বপ্ন, তার থেকে অনেক বেশি কাছে এসে গেছে চটজলদি তৃণমূল নেতা হওয়া এবং তার মাধ্যমে প্রতিপত্তি অর্জন করা। এটা সহজ হয়ে চলেছে। আর বারবার যে বিষয়টা সেটা বলতেই হয় যে কুণালদা সবসময়ই বলেন, এটা বামফ্রন্ট আমলের উদাহরণ আনলে, শিক্ষার উদাহরণ আনলে মনীষা মুখোপাধ্যায় কোথায়, ওনার ছবিতে আমরা নিশ্চয়ই তার উত্তর কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। ধন্যবাদ শুভময়দা। আমি পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। দেখুন, এমনিতেই সরকারি স্কুলের হাল আপনারা প্রত্যেকে জানেন। 8,000-এর ওপর স্কুল উঠে গেছে, ঠিক যেখানটা শুভময়দা ধরার চেষ্টা করছিলেন। প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে। এই ভয়ঙ্কর ঘটনা, এই রকম উদাহরণ যদি সামনে আসে, এরপর কোনো ছেলে মেয়েকে তাদের মা বাবা আর সরকারি স্কুলে ভর্তি করতে চাইবে যেখানে স্কুলের মধ্যে প্রধান শিক্ষক আক্রান্ত হন? বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন সুমনদা, শিক্ষকতা পেশাটা মানে এখন কিন্তু আতঙ্কের পেশা। এক তো যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা চাকরি হারিয়েছেন, মানে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা টাকা নিয়েছে, দুর্নীতি করেছে, আর সরকার বা এসএসসি অযোগ্যদের তালিকা জমা দিতে পারেনি বা যোগ্যদের তালিকাটা সামনে রাখতে পারেনি, জন্য শিক্ষকরা চাকরি হারিয়েছে না। এরকম 17,000-এর উপর শিক্ষক চাকরি হারিয়েছেন যোগ্য। আবার ধারাবাহিকভাবে শিক্ষকরা মার খাচ্ছেন, তৃণমূল নেতারা চুটিয়ে মানে শিক্ষকদের পেটাচ্ছে। এই ছবিটা কিন্তু আমি আপনাকে বলছি শিক্ষকতা পেশাটাকেই না চ্যালেঞ্জ এনে দিচ্ছে। মানে আগামী দিনে যে কোনো মানে মেধাবী ছাত্র দুবার ভাববে যে এই ধরনের সরকারি স্কুলে আমি যাব নাকি অন্য কোনো ব্যবস্থার মধ্যে আমার কর্মজীবন শুরু করব। দুটো বিষয় খুব পরিষ্কার যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো চালায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার স্টুডিওতে এসে বিরোধী নেত্রী থাকাকালীন দিনের পর দিন বলেছেন যে আমরা বামফ্রন্টের মতন হব না, আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করব। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দিয়ে ভরিয়েছেন এবং সেই নেতা নেত্রীরা সাধারণভাবে রাজনীতি যেটা করে, যে রাজনৈতিক সংস্কৃতিটা তারা সাধারণভাবে করেন, সেই রাজনীতির সংস্কৃতি তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো করেন এবং আমরা ভয়ে চুপ করে থাকি। ভয় একটা বড় শব্দ, জানেন তো, আমরা ভয়ে সব চুপ করে থাকি। আমি আপনাকে বলছি এই তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো আধিপত্যবাদ। আমি যে কোনো মূল্যে আমি বিরোধীকে পরিষদ দিব না, আমি যে কোনো মূল্যে জয়ী হতে হবে, কর্পোরেট স্টাইলে জয়ী হতে হবে। ফলে এই নেতাগুলো যখন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হন, ম্যানেজিং কমিটিতে ঢোকেন, এক্সিকিউটিভ কাউন্সিলে ঢোকেন, এরা ওই রকম একটা আধিপত্যবাদ দিয়ে ওই কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে চালাতে চান। অর্থাৎ পরিষ্কার দলীয়করণ এমন লেভেলে চলে গেছে যে দলের বাইরে গিয়ে আপনার কোনো জায়গা নেই। এই মানুষগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে মানুষগুলো শিক্ষককে পেটায় তারা কিন্তু ভোটের দিনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তৃণমূল কংগ্রেসের জন্য। অর্থাৎ এরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি এবং এই আরাবুলের মতন মানুষরাই, এদের মতন মানুষগুলোই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে জয়ী করে। এখন প্রশ্নটা কিন্তু বিশ্বনাথ একটা কথা বলুন, ইনি একজন পঞ্চায়েত সদস্য, যদি তৃণমূল দলীয় স্তরে একটা কড়া বার্তা দিত, আইন অনুযায়ী পুলিশ যথার্থ কাজটা করতো, কি তৃণমূলের রাজনৈতিক চ্যালেঞ্জ হতো নাকি? একজন পঞ্চায়েত সদস্য, আপনি গোটা সমাজে বার্তা যেতে পারতো যদি আপনি প্রথম দিন থেকে এটা কার্যকারী করতেন। আপনি যে শাসন ব্যবস্থাটাকে কার্যকারী করেছেন সেখানে কার্যত দুর্বৃত্তায়ন করেছেন। আপনি থানা থেকে মানে যারা অপরাধী তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছেন শাসক হিসাবে। ওই দিনই তো আপনি বার্তা দিয়ে দিয়েছিলেন যে কাদের পক্ষে আপনি থাকবেন।
এই যে আপনি বারবার বলছিলেন যে একটার পর একটা ঘটনা হচ্ছে, শাসকের তরফ থেকে কেন বার্তা নেই? এই বার্তাটা নেই এই কারণেই যে রাজনীতির অপরাধীকরণ করার মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সমর্থনের ভিত্তি তৈরি করতে পেরেছে, এবং সমর্থনের ভিত্তির মধ্যে নির্ভরশীলতা আছে বিভিন্ন ভাতার মাধ্যমে। ফলে আপনি যে বলছেন না যে এরা কি কেউ স্কুলে একেবারে আসবে না, না আসবে। যারা মানে যে ধরনের ভাতা বিতরণ করা হয়, এই ভাতা মানে স্কুল কলেজগুলো না এখন বেসিক্যালি হলো পরিষেবা বিতরণের জায়গা। মানে যতটুকু না পড়ানো হয় তার থেকে এই শ্রী ওই শ্রী নানা রকম শ্রী দিয়ে এদেরকে ভরানো হয়। ফলে এরা নির্ভরশীল অবস্থা থাকে। এই নির্ভরশীল অনিশ্চিত অবস্থায় যে জীবন, সেখানে স্কুলে আসলে যদি আমি মিড ডে মিল পাই, স্কুলে আসলে যদি আমি এইটা পাই সেটা পাই, তার জন্য থাকবো। কিন্তু দুটো প্রশ্ন আপনাকে রেখে আমি শেষ করতে চাই। একটা প্রশ্ন হলো যে দেখুন, মানে দিনের শেষে আমাদের যে মানে গৌরবের জায়গা ছিল, আমি আজকে 5টা রাজ্য উদাহরণ দিতে পারতাম। আপনি আমাকে যেদিন অন্য রাজ্যে হবে আপনি ডাকবেন, আমি 5টা জায়গায় বলতে পারতাম। কিন্তু আমরা সত্যি তো মানে রবীন্দ্রনাথের যে বাংলা, আমরা সবসময় বাঙালি নিয়ে গর্ব করব, এগিয়ে থাকবো, এই কথাটা বলবো। আর উল্টো দিকে আমাদের শিক্ষকরা ধারাবাহিকভাবে মার খাবেন। এই ছবিটা এগিয়ে বাংলার ছবি কি? এক। দ্বিতীয় যেটা, যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির একটা মানে ভূমিকা পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল, সমাজ জীবনে ছিল, শেষ পর্যন্ত মূল্যবোধহীন এবং আধিপত্যবাদের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা প্রতিষ্ঠা করছে, সেই রাজনীতিটা আদতেও কি পশ্চিমবাংলাকে 1 ইঞ্চিও এগিয়ে দিবে? বেশ, আমি অরূপের কাছে যাব, তার আগে দুটো কথা। একটা হচ্ছে বিশ্বনাথদা নিশ্চিত যে না এরা আসবে। আমার এখানে সংশয়টা দিচ্ছে পরিসংখ্যান, যে 8000-এরও বেশি সরকারি স্কুল উঠে গেছে। এই পরিসংখ্যানটা আমাদের ভাবায় আমাদের আতঙ্কিত করে। আমি বলছি অনেক শ্রী হতে পারে, কিন্তু পাশাপাশি এই ধরনের একটা বিশ্রী ছবি 4টে ভালো উদ্যোগকেও কিন্তু গায়ে কাদা লাগিয়ে দেয়। অরূপ, শুনুন, তুমি যেরকম পরিসংখ্যান বলছিলে তেমনি 7000-এর বেশি নতুন স্কুল হয়েছে 2011 থেকে আজ অব্দি। 2 লাখের বেশি নতুন অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি হয়েছে। 2011 সালে যখন ইউনিভার্সিটির সংখ্যা ছিল 12, আজকে 47 হয়েছে। 14টা মেডিকেল কলেজ হয়েছে, 51টা সরকারি কলেজ নতুন হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে যাচ্ছে? আমি আসছি, একটু শেষ করতে দিন কাইন্ডলি। মুশকিল হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা নিশ্চয়ই সরকারের ভুল হলে সমালোচনা তো করবেনই, কিন্তু নির্দিষ্ট রঙের চশমা দিয়ে দেখলে সমালোচনার সাথে সাথে তথ্যগুলো দিলে মানুষের পক্ষে বুঝতে সুবিধা হতো যে আমি কোনো নির্দিষ্ট মতবাদের পক্ষে বা বিপক্ষে বলছি কিনা। দ্বিতীয়ত, এখানে বিশ্বনাথদা বললেন ভয়ে চুপ করে থাকির কথা, আর শুভময়দা বলছিলেন জজ সাহেবদের ভয়ের কথা। তো আমি জানি না, শুভময়দা ওই জাস্টিস, একজন বিখ্যাত জাস্টিস ছিলেন ব্রিজগোপাল হরকিষেণ লোয়া, বিএইচ লোয়া, প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ করে রহস্যময় মৃত্যু হয়েছিল একটা পার্টিকুলার মামলার রায়ের ক্ষেত্রে। আমরা ভুলিনি তো এখনো সোহরাবুদ্দিন শেখ আর কৌশল ভাইয়ের পরে দিনের পর দিন অমিত শাহ হাজিরা দিচ্ছিলেন না, দিনের পর দিন 3বার হাজিরা না দেওয়ার পর যখন শুভময়দা বলেছেন হাজিরা না দিলে ডাইরেক্ট ভার্ডিক্ট দেবো, পরের দিন প্রাতঃভ্রমণে গিয়ে মৃত। দেখুন মাঝখানে ঢুকতে হয় কেন? এখনো বিএইচ লোয়া খচখচ করে, এখনো জাস্টিস লোয়া উঠলেই আতঙ্কটা তারা করে যে বাস্তবতায় আপনি কিন্তু কিছুই দেখেননি, বাস্তবতায় আপনি কিন্তু কিছুই দেখেননি। আমি দুটো মানে আলোচনার কনটেক্সটে বলছি। একটা হলো যে দেখুন, আমরা মানে একটা হলো যে অপরাধটা শুধু করেছে তা নয়, অপরাধের যে ভিডিওটা, মূল ভিডিওটা, সেই ভিডিওটা ডিলিট করার অভিযোগ, অর্থাৎ অপরাধের ধামাচাপা দেওয়ার অভিযোগ। আমার প্রশ্নটা হচ্ছে, রায়ও শুনিয়ে দিচ্ছেন, আপনিও বিচারকের ভূমিকা পালন করছেন। আপনি বলেন তৃণমূলের দুর্নীতি ইত্যাদি, আচ্ছা আদালতে প্রমাণিত হয়েছে, ফাইনাল চার্জশিট এসেছে, আপনি বিচারকের মতো ভার্ডিক্ট দিয়ে যাচ্ছেন। যেভাবে তারা করে শিক্ষক, প্রধান শিক্ষককে মারধর করতে করতে বার করছিল, ঘরের মধ্যে কি হচ্ছিল তার ছবিটা আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি। প্রশ্নটা যেটা, যে সেটা হলো যে পুলিশ মানে রাজধর্ম কিন্তু এখানে পালন করলো না, একদম শাসককে রক্ষা করবার জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকে রক্ষা করবার জন্য একেবারে মানে পুলিশ রাজধর্ম যেখানে পালন করে না সেটা উত্তরপ্রদেশে হয়, সেটা মধ্যপ্রদেশে হয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুলিশ রাজধর্ম। লোয়ার কোর্ট নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হলো যে মাননীয় বিচারপতিরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন, হাইকোর্টের বিচারপতিরা বিভিন্ন জেলার
কোর্টগুলো নিয়ন্ত্রণ করা, প্রশাসনিক নিয়ন্ত্রণে। আমি তাদের কাছে করজোরে অনুরোধ করব, লোয়ার কোর্টগুলো কি ঘটছে, মাননীয় বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতিরা, আপনি একটু লক্ষ্য রাখুন যে লোয়ার কোর্টগুলো কি ধরনের বিচার করছে, কি ধরনের বিচার করছে। আমরা তো দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তাকে ভায়োলেট করতে সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করছে ওবিসি মামলার ক্ষেত্রে। এখানে একটা বেসিক ঘটনা আছে, সেটা হচ্ছে কোর্টের রায় নিজেদের পক্ষে না গেলে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বাদী বিবাদী দুপক্ষই তাদের মতো করে অবস্থান নেয়। সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে পরের প্রতিবেদন, সেটা হচ্ছে একজন প্রধান শিক্ষিকা যিনি কিন্তু আবার বিরোধী দলের সঙ্গে যুক্ত নন, যিনি নিজে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পদাধিকারী, তিনি বলছেন যে তারই স্কুলে রাজারহাটে তাকে মারধর করে শৌচাগারে আটকে রাখা হয়। আমি বলছি এই ঘটনা যদি সত্যি হয়, মারাত্মক ঘটনা। আবার বলছি, কোনো বিরোধী দলের সঙ্গে যুক্ত তিনি নন, তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পদাধিকারী। কি বলেছেন তিনি পরের প্রতিবেদনে দেখুন। আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে। বেশ কিছু মানুষজন স্কুলের ভেতরে প্রবেশ করেন। আমার কক্ষ থেকে বের হই, সেই সময়তে ওনাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা ছুটে আসেন এবং এসে হঠাৎ করে আমাকে মারধর করতে শুরু করে দেন। এবং আমি যেই মুহূর্তে বেরোই সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং মানে জামা কাপড় ধরে টানতে শুরু করেন। আমার ওপরে এলোপাথারি মানে ঘুষি, চড় থাপ্পড় এগুলো মারতে থাকে। হাত পা ধরে টানাটানি শুরু হয় এবং আমার চুল ধরে টানা শুরু হয় এবং তার সাথে প্রহার চলছে আর কি। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলের শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাকে। আমার কক্ষের বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়, আর একবার আর কি মানে শৌচাগারে যাবার চেষ্টা করি আর কি। এবার সেই জন্য বেরোতেই সঙ্গে সঙ্গে যারা মাঠে ছিলেন, সামনে একটা মাঠ আছে এবং কিছুজন ঢুকেও পড়েছিলেন করিডোরে, তারা আবার আমার দিকে চড়াও হয়ে দৌড়ে তেড়ে আসেন আর কি। তখন আমি দ্রুত শৌচাগারে চলে গিয়ে তার ভিতরে দরজাটা বন্ধ করে দিই খুব স্বাভাবিকভাবে। বাইরে দরজাতে সমানে ধাক্কা মারা হয় আর কি, প্রায় দরজা ভেঙে ফেলার মতো পরিস্থিতি। তো আমি আমার মানে লাইফ রিস্ক মনে করে ওখান থেকে মানে শৌচাগারেই বন্দী ছিলেন প্রায়। হ্যাঁ, বেশ অনেকটা সময় আর কি বন্দী ছিলাম। আক্রান্ত প্রধান শিক্ষিকা, যিনি আবার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতিও, এই ঘটনা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। রাজারহাট থানায় মেল করেও অভিযোগ জানিয়েছেন তিনি। পশ্চিমবাংলায় কালচারটা এমন হয়ে যাচ্ছে যে লেখাপড়া করবে যে মাস্টারমশাই, সে আক্রান্ত হবে, তার কোনো মানমর্যাদা থাকবে না। যদিও প্রধান শিক্ষিকার অভিযোগ অস্বীকার করে অভিভাবকদের দাবি, স্কুলে দীর্ঘদিন বাংলার শিক্ষক নেই। প্রধান শিক্ষিকাকে এ নিয়ে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। দীর্ঘদিন বাংলা টিচার নেই, কমপ্লেন ম্যামকে জানাই, ম্যাম কোনো ব্যবস্থা নেয় না। গত 1 মাস আগে যে এক্সাম হয়েছে, এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে। এরই মধ্যে আবার ছবি ও ছাত্রীদের অভিযোগপত্র পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি শিক্ষাঙ্গনে প্রবেশ করে ছাত্রীদের গায়ে হাত তুলছেন, রীতিমতন ঘুষি মারছেন। স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ 8 মাস ধরে স্কুলে কেন আসেন না তার প্রতিবাদ জানানোর জন্য। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সে ব্যাপারে নজর রাখছি। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষিকা ফোন করে ঘটনার কথা জানান, খবর পেয়ে পুলিশ যায়। গন্ডগোল হচ্ছে, পরিস্থিতি খারাপ হলে খোদ আইসি মহিলা পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ যথাযথ ব্যবস্থায় নিয়েছে, কাউকে মারধর করা হয়নি। আমি আমাদের বিরোধী দলের নেতা তাকে আমি সন্নিবদ্ধ অনুরোধ করবো যে আপনি রাজারহাটের এই বিষয় নিয়ে কালিমালিপ্ত করবেন না, ঘোড়া জলে মাছ ধরবেন না। অত্যন্ত বিভ্রান্ত করে ব্যাপারটাকে করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলে যায় উত্তর 24 পরগনা জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের এক প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। দেখুন, কাকদ্বীপের দিকে যদি দেখি তাহলে এই শিক্ষক নিগ্রহ শুধু নয়, এই ধরনের ঘটনায় যে মারাত্মক, আরও মারাত্মক ছবিটা উঠে আসে সেটা হচ্ছে দলদাসত্বের। রায়গঞ্জে এই ঘটনার ঠিক 2 দিন পর মাঝদিয়ায় একই ধরনের শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছিল। সেখানে অভিযুক্ত কিন্তু ছিল বামপন্থী ছাত্র সংগঠন। ব্যাস, সেখানে কিন্তু পুলিশ জামিন অযোগ্য ধারা দিতে একটুও ভুল করেনি। আমি মনে করি যে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল, কিন্তু রায়গঞ্জে পুলিশের এই সঠিক কাজটা করার কথা মনেই হয়নি। স্লোগান চালু হয়ে গেছিল যে রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল। আজ কাকদ্বীপ অবশ্য দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গে শুধু কাকদ্বীপ নয়। আবার বলছি, রাজারহাটের এই অভিযোগ, এই প্রধান শিক্ষিকার অভিযোগ সত্যি হলে এটাও মারাত্মক। রাহুল চক্রবর্তী কি বলে? দেখো, শিক্ষক আর ছাত্রদের যে লম্বা, এতক্ষণ ধরে শুনলাম, বিশ্বনাথদা বললেন, সোহনা বললেন, বাকি সবাই বললাম,
এটা নিশ্চয়ই ঘটনা যে কোনো ছাত্র শিক্ষকদের সঙ্গে সম্পর্কটা সম্মানে হওয়া উচিত, এর থেকে দর্শক করার জায়গা নেই। পশ্চিমবঙ্গের তুমি মানদণ্ড হিসেব করে দেখো যে শিক্ষা ব্যবস্থার মান নেমেছে কি ওঠেনি বা কেন হয়েছে। তুমি এক্ষুনি একটা শব্দ প্রয়োগ এক্ষুনি বললে দলদাসত্ব। আমার তো মনে হয় যেমন ছাত্রদেরও রাজনীতি থেকে প্রত্যক্ষভাবে কোনো জায়গায় জড়িয়ে না দলদাসত্ব বলেছে পুলিশ সম্পর্কে, আমি তোমাকে বলছি ছাত্রদের যেমন ছাত্র রাজনীতিতে রেস্ট্রিকশন থাকা উচিত, তেমনি শিক্ষকদের কোথাও দাঁড়িয়ে নিজেদের রেস্ট্রেন করা উচিত দল বা পলিটিক্যাল জায়গা থেকে। এই মাস্টারমশাই যারা আক্রান্ত হয়েছিলেন এরা কথা বলিনি। না ও তুমি তাহলে এই প্রধান শিক্ষিকাকে বলছো যিনি তৃণমূলের শিক্ষা সেলের সদস্য, তুমি বলছো যে রাজনীতি থেকে তাকে দূরে থাকা উচিত ছিল, বিজেপি তাহলে তাকে কেউ শৌচাগারে বন্ধ করে রাখতো না। তৃণমূল বিজেপির কথা নয়, সেখানে দাঁড়িয়ে আমি বলছি তোমাকে কেন তোমাকে বলছি, কোথাও দাঁড়িয়ে শিক্ষক বা ছাত্র বা শিক্ষক ছাত্রছাত্রীরা কোথাও দাঁড়িয়ে এখানে কোনো রকম পলিটিক্যাল গ্রিভেন্স বা রাজনীতি যদি তার মাঝখানে আসে তাহলে অনেক সময় সম্পর্কের মোড়টা অন্যরকম হতে পারে। আমি বলছি সেটা সবসময় সেটা পলিটিক্যালি হচ্ছে সেটা ভাবার হয়তো কোনো কারণ নেই। এটা তৃণমূলকেও বলছো তো? না আমি তোমাকে বলছি যে তৃণমূলের কথা বলছো শোনো। তো আজকে দেখো যে আজকে খান্ডুয়াতে তুমি বলছো যে বলতে তো হবেই, যারা এত বড় বড় কথা বলছে খান্ডুয়াতে দাঁড়িয়ে অশোক চৌধুরীকে ভুলে যায়নি আমরা, এগ্রিকালচারের শিক্ষককে যেভাবে বাইরে বার করে হেকেল করে মারা হয়েছিল সে তো মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যেই। নরসিংহপুরে আমি কদিন আগে তোমায় বলবো, কদিন আগে আগস্ট মাসে 18 তারিখে যেভাবে ছাত্র 18 বছরের শিক্ষকের ডেকে এনে জ্বালিয়ে দিয়েছে এবং তার 30% পুড়ে গেছে, এটা কোন রাজ্য? মানে এই দারুণ ঘটনাগুলো দেখে তৃণমূল শিখছে না। আমার বক্তব্য তা নয় সুমন, আমরা যে বলছি না শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটছে, এটা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং জামিন দিয়েছে কেন শুনো সেটা জুডিশিয়ারি। না জামিন দিয়েছে কেন তো প্রশ্নই নয়, পুলিশ জামিন যোগ্য ধারা দিয়েছে, তারপরে কোর্ট ধারা কি যোগ করবেন নাকি? সমস্যা কোথায় জানো? আর একটা অদ্ভুত ব্যাপার আমার অদ্ভুত লাগে, যখন থেকে এসএসসি নিয়ে এত কথা বলি, শিক্ষক ব্যবস্থা নিয়ে এত কথা বলি, শিক্ষা নিয়ে এত কথা বলি, সারা ভারতবর্ষ দাঁড়িয়ে বাংলার ইমেজ নাকি একদম নষ্ট হতে বসেছে, সেখানে আবার কিন্তু 44,000 মানুষ এখানেই অ্যাপ্লাই করে এখানে শিক্ষকদের ছাত্রদের পড়ানোর জন্য। বিজেপি আর তৃণমূল পরস্পরের বিরুদ্ধে লড়াই করে রাজ্যটাকে রসাতলে পাঠাবে, কারণ ওদের বিজেপি শাসিত রাজ্যেও খারাপ কাজ হচ্ছে, তৃণমূল সমস্ত কপি পেস্ট করছে। কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোথাও না কোথাও তুমি আমায় বলো যে এই মাস্টার মশাইকে একটা ইনি তো তুমি নিজেও বলছো রাজনীতির সঙ্গে যুক্ত নন, কেন একটা কড়া বার্তা ওই নেতার বিরুদ্ধে গেল না? কেন এই মাস্টার মশাই যাতে মাথা উঁচু করে ওনার গত 32 বছরের মতো মাথা উঁচু করে ছাত্রছাত্রীদের পড়াতে পারে তাকে ভরসা দেওয়ার একটা প্রশাসনিক নির্দেশ গেল না, প্রশাসনিক একটা আশ্বাস গেল না? কেন? এ তো খুব সাধারণ বিষয়। আমি আবার বললাম ট্যাক্স লাগে না এটা করতে। আমি তো সুমন তুমি বারবার প্রশ্নটা করছো তো একদিকে আঙুল তুলে বলছো ঠিকই, কিন্তু কোথাও দাঁড়িয়ে আমি কথা বলছি এখনো পরিচালন সমিতির মাথায় ওই নেতা বসে আছে, একটা বহিষ্কার হয়েছে, কোনো সাসপেনশন হয়েছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি ভুরি ভুরি উদাহরণ দিতে বাইরেও আছে। ও আচ্ছা, আমি তো এইটাই তো কাউন্টার করছি যে তুমি মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ থেকে ভুরি ভুরি উদাহরণ দিয়ে এখানে ভুরি ভুরি খারাপ কাজটা করছো। এখানে একটা যুক্তি তোমাকে মানতেই হবে, ভুরি ভুরি খারাপ কাজ হচ্ছে। তোমাকে বারবার যে এটা পলিটিক্যালাইজড হয়ে করছে, এটা বিশ্বনাথ একটু বলে আমার আতঙ্ক তৈরি হয়েছে, আমার ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেন কোনোদিন কোথাও এর আগের জামানায় কোনো আতঙ্ক ছিল না, সিপিএম জামানায় খুব খারাপ হয়েছে, সেই জন্য সেটাই থাকবে। এখানে দাঁড়িয়ে যে ঘটনাগুলো আমরা উল্লেখ করছি সুমন, তার মধ্যে অনেকগুলো ঘটনা কিন্তু রাজনৈতিক নয়। আমি বলছি সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার ইমেজ, সেটা শিক্ষকদেরও দায়িত্ব, ছাত্রদেরও দায়িত্ব। শিক্ষক মার খেলো তার পরিষ্কার ইমেজের জ্ঞান শুনবো না। আমার মনে বোঝার একটা রাহুল যেটা মনে হয় বলতে চাইছি যে নিশ্চয়ই খারাপ ঘটনাকে কেউ ইয়ে করছে না এখানে। রাহুল কি বলতে চাইছে সেটা তুমি এত আমার মনে হচ্ছে এটা পরিষ্কার করে দেওয়া উচিত যে খারাপ ঘটনাকে কেউ জাস্টিফাই করছে না, কিন্তু আমরা তো দেখেছি যে সম্পদ বলা হতো কাদের, তপন শুকুর, এরাও তো মাস্টার ছিল, মজিদ ছিল মাস্টারের উদাহরণ। নিশ্চিতভাবে আমি খারাপ উদাহরণগুলোকে রাখবো না। এই যে পঞ্চায়েতের সম্পদ বলছে না, শুধু অরূপ চক্রবর্তী নয়, বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে দেয়া একাধিক ইন্টারভিউতে বলেছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্যে আমরা ব্যর্থ হয়েছি। আমার বক্তব্য যে তারপরেই তো পরিবর্তনটা হয়েছিল। আপনার দিনের পর দিন আপনার স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিল যে সিপিএম এর নাগপাস থেকে স্কুল কলেজগুলোকে বাঁচাবো, অর্থাৎ রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন করব। তার থেকে আরো বেশি পলিটিসাইজ হয়েছে। আমি বারবার বলি না মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা করেছেন বাংলার মানুষকে, এই কারণেই ইন্টারেস্টিং অন্য কথা বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে কিভাবে রাজনীতিকরণ এবং তাদের রাজনৈতিক বিশেষ করে তৃণমূলে দাপাদাপি। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা সারাদিন দেখিয়েছেন রামপুরহাটের সেই মর্মান্তিক ঘটনা যে বাচ্চা মেয়েটা নাবালিকা, তাকে তার মৃতদেহ পাওয়া গেছে একদম অংশ। এই যে শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষককে পুলিশ
পয়লা সেপ্টেম্বর ধরেছিল, কারণ পরিবার বলেছিল যে এর কাছেই তো পড়তে গেছিল। সেখানকার স্থানীয় এবং এই মনোজ যে শিক্ষক, সে তৃণমূলের শিক্ষক সেলের মেম্বার, স্থানীয় তৃণমূল নেতা প্রান্ত দাস তাকে ছাড়িয়ে আনে পয়লা তারিখেই, তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে দেয় না। আমি এই অনুষ্ঠানের পরবর্তী অংশে আসবো। 3 মাসের জেল খাটা একজন, এই পাঁশকুড়া নিয়ে এত কথা হচ্ছে, সেই পাঁশকুড়ায় অভিযুক্ত যিনি 3 মাসের জেল খেটেছেন ধর্ষণের অভিযোগে, তাকে বিস্ময়করভাবে ওই ঠিকা সংস্থার কর্মী নিয়োগ করা হচ্ছে। তিনি হচ্ছেন সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার। আমি বলছি এটা তো বিস্ময়কর, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, আমি তাতে আসবো, কিন্তু তার আগে এই শহরের কিছু শিক্ষাবিদ, উপাচার্য, কৃতি মানুষ, তারা কি বলছেন এই কাকদ্বীপের ঘটনা নিয়ে সেইটা দেখাবো। এই শাসক দলের যারাই এ ধরনের অপরাধ করেন বা এর চেয়ে আরও খারাপ ধরনের অপরাধ করেন, তারা এইভাবেই ছাড় পেয়ে যায় কামদুনি থেকে, সেটা আমরা লক্ষ্য করছি। কাজেই এই প্রহসনের কোনো দরকার ছিল না। এই প্রশাসনের যারা প্রভাবশালী, যারা শক্তিশালী, তারা পুলিশ এইরকম একটা নামকা বাসতে গ্রেপ্তার করবে, আদালতে তুলবে এবং আদালত থেকে তারা জামিন পাবেন। এই রুটিনটা অনেক দিন থেকে চলছে, আর কতদিন চলবে আমি জানি না। বাঙালি ভোটদাতারা বুঝবেন। সরকার কিন্তু পার্টি বেছে কাজ করে না, সবার জন্য করবে। পুলিশকেও বলবে যে যে অন্যায় করেছে তুমি তার সাজা দাও, সেটা আমার মানে রুলিং পার্টিরই হোক, সেটা অন্য কেউই হোক। এটাই তো সরকারের কাজ, কিন্তু সেটা তো করা হচ্ছে না। মানে অপরাধী যদি অপরাধ করার পরে সাজা না পায়, আবার সাজা পেলেও একটা নমিনাল কোনো সাজা পায়, খুব দ্রুত জেলে ঢুকলো, বেরিয়ে চলে এলো, একটা মিনিমাম চার্জ দেওয়া হলো, তাহলে অপরাধ বাড়বে সমাজে, বাড়ছেও। এটা সমাজে একটা অত্যন্ত মারাত্মক ভুল বার্তা যাচ্ছে সমাজে। কর্তব্যটা করলো কেমনভাবে, জাজ করতে হয় বলে। সে যদি জানে আমি যদি ডিউটি করি, আমি জানি না আমি রাজশাহীতে ট্রান্সফার হয়ে যাব কিনা কালকে। ন্যায়ও যদি ন্যায়পরায়ণ হয় তাহলে দৌড়পরায়ণ হতে হবে। মাঝে মাঝে ভাবি, জানো 91 বছর বয়স হলো, মাঝে মাঝে মনে হয় এই বাংলাটা এইরকম হয়ে গেল আর কি। যাদের হাতে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ এবং ভবিষ্যতের ভারতবর্ষ যেতে চলেছে, তারাও তো দেখছেন, তো তাদেরও স্বাভাবিকভাবেই মানে পুলিশের ওপর আস্থাও চলে যাচ্ছে এবং শিক্ষকের প্রতি যে সম্মান, সেই সম্মানও চলে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার প্রতি যে আনুগত্য এবং যে বিশ্বাস, সেটা চলে যাচ্ছে। এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বর্তমানে তো যা যা ঘটছে সবই ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে রাষ্ট্র না চাইলে দুষ্কৃতিরাজ বাড়তে পারে না, এবং পুলিশ যদি তাদের কাজ করতে পারেন, পুলিশ কর্মীরা তারা যদি সঠিক কাজ করেন বা করতে পারেন, তাহলে পুলিশের প্রতি যে অনাস্থা বা পুলিশের ব্যাপারে যে ভয় ভীতি, সেটা থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। একটার পর একটা মন্তব্য। শর্মিষ্ঠা দত্ত তিনি লিখছেন, শাসক দলের মনে রাখা দরকার ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্য তৈরির ফল তাদের নিজেদেরই একদিন ভোগ করতে হবে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, অপরাধীর কঠোর শাস্তি হলে শিক্ষাঙ্গনে ঢুকে বারবার শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলার পুনরাবৃত্তি হতো না। সুব্রত পাল লিখছেন, প্রধান শিক্ষকের আতঙ্ক কাটাতে নেতার উচিত ক্ষমা চাওয়া। শেখ শামীম লিখছেন, শিক্ষকের গায়ে হাত তোলার সাহস নেতারা পাচ্ছে কোথা থেকে। সুভাষ ঘোষ রাজা লিখছেন, রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল, সেই ট্র্যাডিশন আজও তৃণমূল সরকারে অব্যাহত।